আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। বিদেশে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফেরত আনতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাতে সহযোগিতা চেয়েছেন তিনি। বলেছেন, পাচার হওয়া টাকা ফেরত আনতে সরকার সম্পদ পুনরুদ্ধার কমিটি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে বিশ্ব নেতাদের অবহিত করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের দ্বিতীয় দিনের বৈঠকে বিদেশে পাচার হওয়া হাজার কোটি টাকা ফিরিয়ে আনা, আগামী নির্বাচনের পরিকল্পনা ও দ্রুত রোহিঙ্গা সংকট সমাধান সহ নানা বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় বিশ্বের বিভিন্ন নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মার্কিন বিশেষ দূত জন কেরি এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জার্মান মন্ত্রীকে বলেন, নতুন বাংলাদেশের কথা নিয়ে আলোচনা হলে পরিচ্ছন্ন বাংলাদেশের কথা আসে। Future that we see for ourselves as a region, as a country. We follow the same footsteps that the West has done as a success and same development paradigm that we have learned. And I'm always saying, no, that's not the way we should do. We should create our own. তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা সংকট এবং জাহাজ চলাচল সহ অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা করেন। It makes a lot for Bangladesh. That's the Rohingya issue, and so you have to succeed, make it happen, and we are all with you. 171 million people in Bangladesh. Wish you all the success. উপদেষ্টা বলেন, সব দেশ একসঙ্গে কাজ করলে দ্রুত রোহিঙ্গা সংকট সমাধান হবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ। এদিকে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বৈঠক করেন তিনি। এ সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় দেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্টের সহায়তা চান প্রধান উপদেষ্টা। বৈঠকে অধ্যাপক ইউনূস বলেছেন, স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ ধনকুবেররা শুধু দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে এবং শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। বলেন, প্রথমে এসব ধনকুবেররা ব্যাংক দখল করে নেয় এবং পরে যে ঋণ নিয়েছে তার পরিশোধ করেনি। লাগার্ড অন্তর্বর্তী সরকারের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার উদ্যোগে সমর্থন জানিয়ে সুপারিশ করেন বাংলাদেশ এই অর্থ পুনরুদ্ধার এবং দেশে ফেরানোর জন্য IMF এর সাহায্য নিতে পারে। ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং আর্থিক লেনদেনের মাধ্যমে 2018 নির্বাচনের দিনের ভোট রাতে করার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। পুলিশ, র্যাব, নির্বাচন কমিশন সহ জড়িত সবার বিরুদ্ধে অনুসন্ধান করা হবে বলে জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এ বিষয়ে অনুসন্ধানের জন্য ইতিমধ্যেই 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা যে কয়টি প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিলেন, সে নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে প্রশ্নবিদ্ধ ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। শুরু থেকেই বিরোধী দলগুলো এটিকে নিশি রাতের ভোট বলেই অভিযোগ করে আসছিল। যদিও সে সময়ে তদন্ত তো দূরে থাক, এ বিষয়ে কথা বলতেও দেখা যায়নি কোনো সংস্থাকে। পট পরিবর্তনের পর এবার সেই নির্বাচনে জড়িতদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মূলত আর্থিক লেনদেনের মাধ্যমে যারা আওয়ামী লীগকে জয়ী করতে সরাসরি ভূমিকা রেখেছে তাদের বিষয়ে অনুসন্ধান করছে সংস্থাটি। অভিযোগ আনা হয়েছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক নির্বাচন কমিশনের সদস্য, পুলিশ প্রধান সহ 2018 নির্বাচনের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে। দুদক বলছে, ভোটবিহীন নির্বাচন সম্পন্ন করতে তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা
এইচ.টি. ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তাদের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল। নির্বাচন যারা পরিচালনা করেন, নির্বাচন পরিচালনার কার্যক্রমের সাথে যারা আছেন তারা থাকবেন। সেখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। সেই সময়ে যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন। এদিন 165 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে। 139 কোটি 74 লক্ষ টাকারও বেশি লেনদেন পূর্বক তা হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর পূর্বক আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। গ্রেফতার করা হয়েছে সালমান এফ রহমানের 1000 কোটি টাকা পাচারের সহযোগী সন্দেহে বেক্সিমকো গ্রুপের আকাশ ডিজিটাল টিভির সিইও তারেক আলমকে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আগামী নির্বাচনে অংশ নেওয়ার আগে আওয়ামী লীগকে প্রমাণ দিতে হবে তারা গণতন্ত্রের পক্ষে, আর জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা যায় না বলে মন্তব্য করেছেন আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। যুক্তরাজ্য বিএনপির নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন ডক্টর মঈন খান। বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের সাথে বেইমানি করেছে। টাইম ম্যাগাজিন, বিশ্বের 100 বছরের পুরনো নামি দামি নিউজ ম্যাগাজিন, তারা বলেছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে। কাজেই তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষের সামনে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খেলাফত মজলিসের নেতাদের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো জোট নিয়ে দুশ্চিন্তা করছে না বিএনপি। এখানে কনসার্নের তো কিছু না। আপনি বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারাই তাদের রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এদের নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই। এক সময় একজন এক দল আর এক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের এক পর্যায়ে যারা তারা একমত হয়েছে, এটাতে অস্বাভাবিক আর কি আছে। জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা যায় না। 5 জন বসেই দেশের করণীয় ঠিক করার কোনো সুযোগ নেই। আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ কোনো পরিবর্তনে আপনারা আগ্রহী, আপনাদের ইচ্ছা আছে, আপনাকে কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে। সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে, সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, আইনে পরিণত হবে। এইটাই নিয়ম, এর বাইরে কিছু করার সুযোগ নাই। কিন্তু আমরা 5 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবো না। গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলে দেশ গভীর সংকটে পড়তো না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে প্রবাসীদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ভিসা থাকলেও যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি, আগামী মার্চের মধ্যে তাদেরকে ধাপে ধাপে পাঠানোর আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সকালে রাজধানী কারওয়ান বাজার এবং প্রবাসী কল্যাণ ভবনের সামনে সড়ক অবরোধের পর উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন বিক্ষোভকারী শ্রমিকরা। তবে মার্চের মধ্যে শ্রমিক পাঠাতে ব্যর্থ হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আপনাদের শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার মোড়ে অবস্থান নেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা। ভিসা থাকলেও গত বছরের 31 মে মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে যেতে পারেননি। রিক্রুটিং এজেন্সিগুলো শুধু আশ্বাস দিলেও টাকাও ফেরত দিচ্ছে না বলে অভিযোগ তাদের। যাদের ই ভিসা হয়েছে, যাদের মেন পাওয়ার হয়েছে, যাদের ভিসা কমপ্লিট, এদের মালয়েশিয়ায় নিয়ে যেতে হবে। আমাদের এই দাবি, একটাই দাবি, 18,000 লোক। তো আমাদের দাবি একটাই যে
আমরা সামনে ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে আমরা যেতে চাই। বুধবার সকাল 9:30 থেকে 1.5 ঘন্টা ব্যস্ততম সড়কটি অবরোধ করে রাখা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা যান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে। এ সময় তাদের একটি প্রতিনিধি দল দেখা করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে, আশ্বাস দেন সমস্যা সমাধানের। পরে মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন জানান, আগামী মার্চের মধ্যে ধাপে ধাপে শ্রমিকদের পাঠানো হবে। আমরা তো আশা করছি কয়েক মাসের মধ্যে, আমরা আশা করছি যে মানে যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। অবৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান আন্দোলনকারীরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সংবিধান পরিবর্তন কিংবা প্রয়োজনীয় সংস্কার করতে না পারলেও নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের দালিলিক প্রতিশ্রুতি নিতে পারে। এর ফলে নির্বাচিত সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপ দিতে পারবে জনগণ, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। দেশকে গণতান্ত্রিক করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা জরুরি বলে মনে করেন তারা। নির্বাচন, সংস্কার এবং জাতীয় ঐক্য নিয়ে মুকসিবুল আহসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলের পতন হয়। নতুন বাংলাদেশ গঠনে তৈরি হয় জন আকাঙ্ক্ষা। ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেন এদেশের মানুষ। এই গণ অভ্যুত্থানের পরে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এত বেশি এবং এত বেশি প্রত্যাশা, একটা কোন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তো সম্ভবই না, এমনকি একটা নির্বাচিত সরকারের পক্ষেও খুব দ্রুত এত রকমের পরিবর্তন আনা সম্ভব নয়। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষকে একটু আকাশচুম্বী এক্সপেকটেশনের থেকে একটু গ্রাউন্ড রিয়ালিটিস এর দিকে নিয়ে আসা। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, কিন্তু কবে হবে নির্বাচন আর কতটুকু সংস্কার করবে অন্তর্বর্তী সরকার, এসব বিষয়ে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। কিছু কিছু ব্যাপারে আমার মনে হয় মতৈক্য খুব সহজেই হয়তো হয়ে যাবে। 2 টার্মে প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট থাকবে, কিংবা ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে, 2 পক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট, এই সমস্ত ব্যাপারে আমার মনে হয় যে মতৈক্য হতেই পারে। কিছু সুপারিশ আছে যেগুলো নিয়ে বিতর্ক হতে পারে, তো সেই জন্যই তো ঐক্যের আলোচনা করা। একটা সংবিধান এমনভাবে রচনা করতে হবে যেটাকে নিয়ে খুব বড় ধরনের সমালোচনা করার কোনো সুযোগ নাই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার তাগিদ দেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণতান্ত্রিক চর্চাটা আমরা সবসময় করতে পারি না। রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চার সব থেকে বেশি দরকার, কারণ রাজনৈতিক দলগুলাই হচ্ছে রাজনীতিকে পরিচালনা করবে। অতএব রাজনৈতিক দলগুলোকে আরো বেশি এদিকে মন দিতে হবে যে তারা যাতে নাকি তাদের ভিতরে গণতন্ত্র থাকে। সেই সাথে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার সংবিধান পরিবর্তন কিংবা সব সংস্কার করতে না পারলেও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের পথে হাঁটতে পারে। আমরা যদি আগামী নির্বাচনের আগে একটা জাতীয় ঐক্যমত্য সংস্কারের ইস্যুগুলোতে করে ফেলতে পারি এবং সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে একটা সম্মত দলিলে স্বাক্ষর করাতে পারি, এবং সেইটা হবে মানে জনগণের কাছে একটা বড় পুঁজি, বড় হাতিয়ার, যেটা দিয়ে জনগণ যদি কোনো দল ক্ষমতায় যাওয়ার পর এগুলো বাস্তবায়নে গড়িমসি করে, তাইলে তাদের বিরুদ্ধে আন্দোলন করা, প্রতিবাদ করার একটা শক্ত অবস্থান, দৃঢ় অবস্থান কিন্তু তৈরি হবে। বর্ষিয়ান এই 2 রাজনীতি বিশ্লেষক মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে, অর্থনীতির চাকা সচল রেখে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের চ্যালেঞ্জ থাকবে অন্তর্বর্তী সরকারের সামনে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। ঔষধ, মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবা সহ বেশ কয়েকটি পণ্যের উপর আরোপিত ভ্যাটের হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার এনবিআরের দেওয়া প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধ বিবেচনা নিয়ে বৃহত্তর জনস্বার্থে এসব পণ্য এবং সেবার মান, ভ্যাটের হার, উৎসে ভ্যাট কর্তনের হার এবং সম্পূরক শুল্কের হার কমিয়েছে এনবিআর। সব জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজতর করার লক্ষ্যে ওষুধ শিল্পের উপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধি করা ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের হার 2.4% রাখা হয়েছে। এছাড়া দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখতে মোবাইল ফোনের সিম অথবা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বাড়তি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। দেশে খাদ্য পরিস্থিতি সন্তোষজনক হলেও বাজারে তার প্রতিফলন নেই। তাই আমদানি করে বাজার নিয়ন্ত্রণের উপর সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে সচিবালয়ে খাদ্য পরিধারণ এবং মূল্যায়ন কমিটি এফপিএমসি সভা শেষে এসব বলেন তিনি। কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর স্বার্থে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান বা আইএমএফ এর পরামর্শ দেবার কোনো সম্পর্ক নেই বলে জানান উপদেষ্টা। আর চালের বাজারে অস্থিরতা কিছুটা কমেছে দাবি করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রিপোর্ট করছেন রকনউদ্দিন। অকাল বন্যার কারণে সরকারের লক্ষ্য অনুযায়ী আউশ ও আমন ধান সংগ্রহ করা যায়নি। সামনে বড় মৌসুম হলেও লক্ষ্য পূরণ নিয়ে সন্দিহান খোদ মন্ত্রণালয়ই। তাই G2G ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করে ঘাটতি মেটাতে পদক্ষেপ নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভা শেষে এসব জানান অর্থ উপদেষ্টা। বলেন, বাজার নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে মজুদ বাড়ানোর ওপর জোর দিয়েছে সরকার। সরকারের খাদ্যের গুদামে যদি খাদ্য মজুদ না থাকে, প্রাইভেট সেক্টর যারা আছে তারা একটা সুযোগ পায়, তারা নানা রকম ম্যানিপুলেট করতে চেষ্টা করে। তখন আমরা সাথে সাথে OMS এর মাধ্যমে বা অন্য মেকানিজমের মাধ্যমে বাইরে বিক্রি করি। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থ সংস্থানের কোনো সম্পর্ক আছে কিনা। কোনো সম্পর্ক নাই। মহার্ঘ ভাতা আমরা যদি দিই সেটা আলাদা হিসাব করব। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা IMF এ বলেছে। আপনি, আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব। বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন। খাবেন 600-700 টাকা, 20 টাকা আপনি দেবেন না ভ্যাট। এত কম ট্যাক্স দিয়ে আপনি কিভাবে চান যে সব কিছু দেবো আপনাদের? এটা কিন্তু আপনার এক্সপেক্ট করা ঠিক হয় না। এখন দেশে 9 লাখ টন চাল ও 3 লাখ টন গমের মজুদ আছে বলে জানান খাদ্য উপদেষ্টা। বলেন, চাল ও গম মিলিয়ে আরও 10 লাখ টন আমদানি নিশ্চিত করা হয়েছে। আমাদের প্রায় 25 লক্ষ টন বড় উৎপাদন হয়, 25 লক্ষ টন বড় চাল উৎপাদন হয়। আমরা ওটার উপর নির্ভর করছি এবং ওটাকে গুরুত্ব দিচ্ছি আর কি। অ্যাজ ওয়েল আমাদের যে কোনো ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুতিও আছে। দাম কিন্তু এখন বাড়ছে না, মাঝে বেড়েছিল, এখন কিন্তু ক্রমান্বয়ে কমছে। আরও যদি কমে আমি খুশি হব, কিন্তু আপনার একটা জিনিস ভাবতে হবে, কৃষকের কথা ভাবতে হবে, তার উৎপাদন বেড়ে ক্রমান্বয়ে বাড়ছে সেটাও ভাবতে হবে। ইতোমধ্যেই মিয়ানমার থেকে 1 লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে এবং ভিয়েতনাম থেকেও সরকার 1 লাখ মেট্রিক টন চাল আনতে চায় বলে জানান খাদ্য উপদেষ্টা। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। সাইবার বুলিং সহ সমালোচিত 9টি ধারা বাদ দিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী। বুধবার রাজধানীর আগারগাঁয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সন্ত্রাস বিরোধী ধারা 27 বাদ দিয়ে যৌন হয়রানি যুক্ত করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে 26-এর সাইবার বুলিং সম্পর্কিত ধারাটিও। এছাড়া 8-এর 3 উপধারায় কন্টেন্ট ব্লক করা হলে স্বচ্ছতার স্বার্থে সেই কন্টেন্ট জনসম্মুখে উপস্থাপন করার বিধান যুক্ত করা হয়েছে। জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের মহাপরিচালকের একক ক্ষমতা খর্ব করে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বেসরকারি পর্যায়ে বিশেষজ্ঞদের যুক্ত রাখার বিধান করা হচ্ছে। এছাড়া সমালোচনার মুখে সাইবার ডিভাইস জব্দ করা 24 ঘন্টার মুখে আদালতে উপস্থাপন, বিনা ওয়ারেন্টে পুলিশি হয়রানি বন্ধে সেটি শুধু ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার বা গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র বিকৃত করাকে অপরাধ হিসেবে সংযুক্ত করা হয়েছে। শুরু হতে যাচ্ছে বিশ্বব্যাপী 75টি দেশেরও বেশি দেশে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ফ্যামিলি ফিউডের বাংলাদেশি সংস্করণ। জনপ্রিয় এই অনুষ্ঠানটি আগামী 27 জানুয়ারি থেকে সম্প্রচারিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল NTV-তে। প্রতি সোমবার রাত 9:30টায় সম্প্রচারিত হবে বিশ্ব নন্দিত এই অনুষ্ঠানের বাংলাদেশি সংস্করণ। বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ। সাদরিনা খন্দকার জানাচ্ছেন বিস্তারিত।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিশ্বের ৭৫টিরও বেশি দেশের মানুষের মন জয় করেছে গেম শো ফ্যামিলি ফিউড। অনুষ্ঠানটিতে তুলে ধরা হয় পারিবারিক সম্পর্ক ও বন্ধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো। ফোন কল আপনি এড়ানোর চেষ্টা করেন। আর এই অনুষ্ঠান দেশের দর্শকদের কাছে তুলে ধরতে যাচ্ছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ নিজেদের পর্দায় প্রচারিত হবে আগামী ২৭ জানুয়ারি থেকে। এনটিভিতে প্রচারিত এই অনুষ্ঠানটি খুব সহজেই দর্শকরা বঙ্গের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। সবসময় এনটিভি নতুন নতুন রিয়েলিটি শো এবং যেসব রিয়েলিটি শো বাংলাদেশ সোফার ক্লিক করেছে এগুলো হচ্ছে এনটিভিতেই, মানে ম্যাক্সিমাম শোগুলো এনটিভিরই করা। তো আশা করছি এই শোটাও হচ্ছে এনটিভির দর্শকরা দেখবে এবং হচ্ছে এটা পিক করবে। বিদেশে যা যা বড় হিট শো আছে আমরা বাংলাদেশে আনতে চাচ্ছি। আমার মনে হয় যে এই ধরনের শো বাংলাদেশে অনেক কাজ করবে, আর আমাদের অডিয়েন্সটা চাচ্ছে যে এই হাই কোয়ালিটি শো দেখতে। আর দর্শকদের জন্য এরকম একটি অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদও। We are really very glad to be with them. আপনারা জানেন যে এনটিভি বাংলাদেশের ইতিহাসে রিয়েলিটি শোর এক অনন্য ফিউচার আছে। আমাদের অনেকগুলো এনটিভির যে রিয়েলিটি শোগুলো আছে তা নিয়ে দর্শক শ্রোতারা এখনও মুখে মুখে কথা বলে। এরকম গ্লোবালি অনুষ্ঠান ফ্যামিলি ফিউডের মতো আমাদের বাংলাদেশে প্রচারিত হচ্ছে। আমরা বঙ্গর সাথে বঙ্গ এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে বাংলাদেশে। তো আমরা চাই এরকম গ্লোবাল প্রোগ্রাম আরও আসুক বাংলাদেশে, আমাদের টিভি ইন্ডাস্ট্রি সমাদৃত হোক। অ্যান্ড উই আর রিয়েলি ভেরি হোপফুল আমাদের এই কন্টেন্টের ব্যাপারে, ফ্যামিলি ফিউডের ব্যাপারে আমরা অনেক আশাবাদী। ডাবরের পরিবেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অনুষ্ঠানটি মোট ২৪ পর্বে সাজানো হয়েছে। মোট ৩ রাউন্ডে প্রতি পর্বে ২টি পরিবার মুখোমুখি হবে এই অনুষ্ঠানে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাওয়ার আগে ক্রাউন 7 শিরোনামগুলো বলছি আরও একবার। বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। একাদশ সংসদ নির্বাচনের অনিয়মের অভিযোগে ইসি এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। আওয়ামী লীগের কাছে গণতান্ত্রিক দলের প্রমাণ চাইলেন মঈন খান। জন রায় ছাড়া সংস্কার নয় বললেন আমির খসরু। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে দায়ালিক প্রতিশ্রুতি নিতে পারে সরকার, মত বিশ্লেষকদের। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।